বাইকে চেপে আসা 4 মুখোশধারী মানুষ নির্জন রাস্তায় দুজন বন্ধুর পথ আটকায়, ছিনতাই করে, কিন্তু শুধু একজনকে এত নিষ্ঠুরভাবে মারে যে হাসপাতালে সে মারা যায়। এই হামলার পিছনে কারণ কি শুধু ছিনতাই ছিল নাকি খুন? দেখা যাক এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ, ক্রাইম পেট্রোল সতর্ক। কি স্যার, হসপিটাল থেকে ফোন এসেছিল, সুরিন্দর মারা গেছে। শুরু থেকেই আমার সন্দেহ ছিল উদ্দেশ্যটা লুট করার নয়, সুরিন্দারকে মারারই ছিল। নিশ্চয়ই ও কারোর পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিল, কিন্তু কে সে? ওই জালাটাকে উচিত শিক্ষা দিতে হবে। যেভাবেই হোক, যেখান থেকে পারিস তুই 2-3 খানা ছেলে জোগাড় কর। আরে ভাই, কেসটা তো বল। আরে আমার বন্ধুর অপমান করেছে, বৌদির পেছনে লাগছে সালা। এরকম সালাদের তো মার খেয়ে মরা উচিত। মালটাকে তো উচিত শিক্ষা দিতেই হবে এবার। সুরিন্দরের উপর কেউ প্রতিশোধ নিতে চাইতো, তাকে শিক্ষা দিতে চাইতো, আর কারো শিক্ষা দেওয়ার এই উন্মাদনার ফলেই কারো প্রাণ চলে গেল। লুটের আড়ালে খুন করে যাওয়া ওই 4 জন মুখোশধারী খুনিকে কি পুলিশ ধরতে পারবে? না স্যার, এই কাজ তো লোকাল গ্যাং এর না, হয় বাইরের গ্যাং, না হলে পিসিএল এর কোনো নতুন গ্যাং হয়েছে। পিসিএল মানে পাঞ্জাব ক্রিমিনাল লিগ। লঙ্কা গুঁড়ো ছুঁড়ে ছিনতাই করলো 2টো মোবাইল আর মানিব্যাগ, সেই জন্য ওর কাজও বন্ধ করে দিল। আমার মতে নতুন গজিয়ে ওঠা কোনো গ্যাংয়ের কাজ হতে পারে। লুট নয়, মার্ডারের সুপারি দেওয়া হয়েছিল। কোনো খবর পেলে কি? স্যার, সমস্ত জায়গায় খোঁজখবর করেছি, কিন্তু মনে হচ্ছে না এটা রবারি আর না সুপারি দেওয়ার ব্যাপার। সুরিন্দরের কারোর সাথে শত্রুতা? না স্যার, একদম ক্লিন লোক ছিল, শুধু নিজের কাজ নিয়েই থাকতো। না শত্রুতা না সুপারি, কেন মারলো ওকে? কেউ হয়তো সুরিন্দরকে ঘেন্না করতো স্যার, আর এরকম ঘেন্না তখনই জন্মায় যখন প্রেমের সম্পর্ক ভেঙে যায়। আমার মনে হয় এটা একটা প্রেম ঘটিত ব্যাপার। তুমি বলছো অ্যাফেয়ার? কিন্তু আমরা যতদূর জানি খুব ভালো লোক ছিল সুরিন্দর, পরিবারের দায়িত্ব ওর কাঁধেই ছিল। বিয়ের পরে অবৈধ সম্পর্ক? স্যার, এমনটা তো মনে হচ্ছে না যে ওর হাত আছে। সুরিন্দরের ছোট ভাই এখনো বিয়ে করেনি, আর বাকি রইল ওর স্ত্রী নবনীত। সুরিন্দরের বন্ধু কুলজিতেরও বিয়ে হয়নি। হতে পারে কুলজিৎ আর নবনীতের মধ্যে কোনো একটা ব্যাপার হচ্ছে, আর মাঝখানে ও চলে এসেছে, আর তার জন্য ওকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। হতে পারে। স্যার, উনি আমার বৌদি, আপনি এভাবে বৌদিকে দোষারোপ করতে পারেন না। ও আমাদের বৌমা ছিল, এখন মেয়ে। কাদা ছেটাবেন না প্লিজ। দেখুন, আমরা কাদা ছেটাচ্ছি না। তাহলে এরকম বাজে প্রশ্ন কেন করছেন? প্রশ্ন তো করতেই হবে মানবীর, সব ধরনের, ভালো লাগুক বা খারাপ। দেখুন, আমাদের সন্দেহ হচ্ছে সুরিন্দরকে খুন করা হয়েছে। ছিনতাইটা তো শুধু লোক দেখানো, আর কুলজিৎকে সন্দেহ করার কারণ হলো যে ও স্পটে উপস্থিত ছিল। আমিও বাবাকে বলেছিলাম আমার কুলজিতের উপর সন্দেহ আছে। আচ্ছা, কুলজিৎ আর নবনীতের মধ্যে কিছু? আরে না স্যার, বৌদি খুব সৎ আর ভালো, বাড়ির কাজকর্ম করে, আর তাছাড়া দাদার কাজে, পোল্ট্রির কাজেও অনেক সাহায্য করত। এত কম বয়সে বৌদিকে এসব সহ্য করতে হচ্ছে। আপনি অন্ধকারে তীর মারছেন স্যার। সুরিন্দর আর নবনীতের বিয়ে হয়েছে কত বছর হলো? 6 বছর হয়ে গেছে স্যার। আমি আর আমার স্ত্রী দুজনে মিলে সুরিন্দরের জন্য ওকে বেঁচেছিলাম।
নবনীত আমাদের বাড়িতে দুধের মধ্যে চিনির মতন গুলে গিয়েছিল স্যার। বিয়ের 1 বছরের মধ্যে সিমরানের জন্ম হয়। আমরা এতে সকলেই খুশি হয়েছিলাম। নবনীত সব সময় বাড়ির সবার খেয়াল রাখত, আজও তাই। সাত দিন ধরে কুলজিতের ছায়া হয়ে ওর পেছনে ঘুরছি স্যার। 6 লিটার পেট্রোলও পুড়িয়ে ফেলেছি, কিন্তু সমস্ত বেকার। ফ্যাক্টরিতে প্রায় সমস্ত লোককে জিজ্ঞেস করেছি স্যার, সবাই বলছে কুলজিৎ আর সুরিন্দরের ভীষণ বন্ধুত্ব ছিল স্যার। আর কুলজিৎ আর নবনীতের মধ্যে কোনো প্রেমের সম্পর্কও নেই। এই সম্পর্ক না একটু গোপন রাখ, লোকের সামনে ঢেঁড়া পেটি আবার বলিস না। ঠিক বলছেন স্যার, কিন্তু এরকম সম্পর্ক আপনি যতই লুকানোর চেষ্টা করুন, জানাজানি তো হয়েই যায়। বাড়ির ভিতরের অবস্থা কেমন? 2 ভাইয়ের মধ্যে প্রপার্টি নিয়ে কোনো ঝামেলা? প্রপার্টি থাকতে তো ঝামেলা হবে স্যার, এদের তো তেমন কিছু নেই। ওই সামান্য কিছু চাষের জমি আর কিছু মুরগি পালন করে, বাকি যা কিছু আছে সেই সমস্ত সুরিন্দারই তৈরি করেছে। মনবীর এমনিতে কোনো কাজকর্ম করে না, কিন্তু ভাইয়ের সঙ্গে ঝগড়াঝাঁটিও ছিল না। ঠিক আছে, আসছি স্যার। আচ্ছা, এই কুলজিৎ আর সুরিন্দরের যে মোবাইল ফোন ছিনতাই হয়েছিল তার খবর কি? স্যার, 2টো ফোনই এখনো বন্ধ। 2টো মোবাইলের IMEI নাম্বার টেকনিক্যাল ডিপার্টমেন্টকে দিয়ে দাও, আর 2টো মোবাইলকে ট্র্যাকিংয়ে দিয়ে দাও। স্যার, স্যার কতদিন হয়ে গেল, কবে জানতে পারবো যে আমার দাদাকে কে মেরেছে? যতদিন ওরা ধরা না পড়ছে আমি শান্তি পাবো না স্যার। মনবীর, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। আমরাও শান্তি পাই না যতক্ষণ না কোনো কেস সলভ করতে পারি। কিন্তু স্যার আপনাদের সন্দেহ তো কুলজিতের উপর ছিল, তাই না? হ্যাঁ, কিন্তু কুলজিতের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। এখন তো শুধু আমি এটুকুই বলতে পারি যে ধৈর্য ধরো আর আমাদের কাজটা করতে দাও। আমি জানি যে আমাদের কি করতে হবে। কর্তব্য আমিই পালন করিনি। দাদা সবসময় কাজকর্মে ব্যস্ত থাকতো আর আমি ঘুমাতাম। দাদা আমাকে বলতো যে একদিন আমি আমার নিজের কর্তব্যগুলো ঠিক বুঝতে পারবো, কিন্তু এসব কিছু চলে যাওয়ার পরে বুঝতে পারলাম। মনবীর, আমি বুঝতে পারছি তোমার পরিবারের কষ্ট। তোমাদের সঙ্গে যা হয়েছে তা সত্যি ভোলার নয়। তুমি তোমার পরিবারকে সামলাও, বাকিটা আমরা দেখে নিচ্ছি। ইনভেস্টিগেশন আপাতত থেমে আছে ঠিকই, কিন্তু যতক্ষণ না কেস সলভ হচ্ছে ইনভেস্টিগেশন চলতেই থাকবে। স্যার, কুলজিৎ আর সুরিন্দরের 2টো ফোন এখনো সুইচ অফ। আচ্ছা, আমাদের ইনভেস্টিগেশনের গাড়িটা ভুল দিকে যাচ্ছে না তো? স্যার, দ্বিতীয় অ্যাঙ্গেল তো চোখেও পড়ছে না। রিপোর্ট তো তাই বলছে স্যার। কিন্তু এই ফাইলটা এইভাবে বন্ধ হতে পারে না, কোনো না কোনো প্রমাণ তো নিশ্চয়ই পাওয়া যাবে। মনবীর, এই নে তোর টিফিন বক্স। হ্যাঁ মা। বাবা, বাবা আমি আসছি। আমার আসতে একটু দেরি হবে, ডিমের ডেলিভারি দিতে যেতে হবে, আর তারপরে খেতেও একটু কাজ রয়েছে। আচ্ছা আসছি বাবা। আচ্ছা, সাবধানে যাস। বৌদি, কেমন আছেন আপনি? আমি ভালো আছি। আচ্ছা সোনা, এই নে চকলেট খা। আপনি বললে ও খাবে।
সুরিন্দারের কথা আমার খুব মনে পড়ে। যা হয়েছে খুব বাজে হয়েছে। আপনাকে কোথাও ছেড়ে দেবো? না, আমি নিজেই চলে যাব। এই তো সামনেই স্কুল। যদি কোনো জিনিসের প্রয়োজন হয় তাহলে লজ্জা না পেয়ে আমায় বলবেন। দিন চলে গেল, মাস কেটে যেতে লাগলো। মনবীর তার দাদার এবং পরিবারের দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নিল, আর নবনীত তার মেয়েকে বড় করে তোলা এবং শ্বশুর শাশুড়ির দেখাশোনাতেই মন দিল। সুরিন্দরের মৃত্যুর 2 বছর কেটে গেছে। সুরিন্দর আর কুলজিতের থেকে ছিনিয়ে নেওয়া মোবাইলের IMEI নাম্বার ট্র্যাক করার চেষ্টা করা হচ্ছিল, কিন্তু গত 2 বছর ধরে এই দুটি ফোন একদম নীরব ছিল। এই কেসটাও কি একই রকম নীরবতায় শেষ হয়ে যাবে? স্যার, কামিয়া, স্যার 2 বছর আগে সুভেনপুর লিংক রোড থেকে দুটো মোবাইল চুরি গিয়েছিল, যার IMEI নাম্বার আমরা ট্র্যাকিং এ ফেলেছিলাম। স্যার, শেষ পর্যন্ত তার একটা নাম্বার অ্যাক্টিভেট হয়েছে। 2 বছর পর? ইয়েস স্যার। স্যার, ফোনটা লুধিয়ানাতে অ্যাক্টিভেট হয়েছে। ডিটেলস বের করেছো? স্যার, আমি সমস্ত ডিটেলস বের করে নিয়েছি। স্যার, এই সিম কার্ড বিরাজ লাকড়া নামে একজনের নামে রেজিস্টার্ড। এক কাজ করো, সব ডিটেলস শুভেনপুর পুলিশ স্টেশনে পাঠিয়ে দাও। আমি ওখানকার অফিসারের সঙ্গে কথা Yes, sir. বলছি। হ্যালো, 2 বছর আগে আপনাদের পুলিশ স্টেশনে একটা কেস ফাইল হয়েছিল। ভিকটিম ছিলেন সুরিন্দর কিছু কি পেলে নেই কেসের? ওই কেসে যে দুটো ফোন IMEI ট্র্যাকিং এ দিয়েছিলেন, তার মধ্যে একটা লুধিয়ানাতে অ্যাক্টিভেটেড এটা হয়েছে। তো আমাদের কাছে ব্রেকিং নিউজ। কোনো বিরাজ লাকড়া অ্যাক্টিভেট করেছে। স্যার, শোনো, আমাদের ওই কেসটার মানে সুরিন্দারের ফাইলটা বের করো। এই কেসে দুটো মোবাইলের মধ্যে একটা লুধিয়ানায় বিরাজ লাকড়া অ্যাক্টিভ করেছে। ডিটেলস কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। যাও, ধরো গিয়ে ওকে। স্যার। ক্রাইম নেভার পেস, এটা শুধুমাত্র কোনো প্রবাদ নয়, বরং অনেক বড় একটা সত্যি, যা আমরা অনেকবার বলেছি। আর আরো একবার এটাই সত্য প্রমাণিত হবে। স্যার 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 দাঁড়ান তো স্যার। আরে আমি কি করেছি স্যার? আমি কি করেছি? আরেকবার জিজ্ঞেস কর। দু বছর অপেক্ষা করেছি, আর 2 সেকেন্ড অপেক্ষা করব না। বল, কেন মারলি সুরিন্দারকে? আরে স্যার, সুরিন্দরটা কে আবার? কে সুরিন্দর? হ্যাঁ, বস বস এখানে। চল, তোকে আরেকটা চান্স দিলাম। মুখির গ্রামের সুরিন্দর, যাকে খুন করেছিলি তোর 3 সঙ্গীকে নিয়ে, ওর আর ওর বন্ধুর ফোনও ছিনতাই করেছিলি। মার্ডার? না স্যার, আমি কিছু করিনি। এই ফোনটা তো আমি জগজিতের কাছ থেকে 2 দিন আগে কিনেছি স্যার। পুরো 1500 টাকা দিয়েছি স্যার এই ফোনটার জন্য। জগজিৎ আবার কে? স্যার, ও একজন মেকানিক স্যার। জগজিৎ, তুই এই ফোনটা বিরাজকে বিক্রি করেছিলি? আমি তোকে জিজ্ঞেস করছি না, বলছি আমি। তুই আবার এটা বলবি না যে তোকে অন্য কেউ বিক্রি করেছিল। মিথ্যেবাদীদের এখানে এমন সার্ভিসিং হয় যে তারা সত্যটা বলে ফেলে। বল, এখন তুই বলবি নাকি তোকে ডোজ দিতে হবে? বল। স্যার স্যার 2 বছর আগেকার ঘটনা। দুটো লোক ছিল, ওদের নাম জানি না স্যার। ওদের আমরা রাস্তায় ধরে একটু মারধর করে ওদের মোবাইল আর মানিব্যাগ কেড়ে নিয়েছিলাম। আর স্যার, এই ফোনটা ওইগুলোর মধ্যেই একটা। যাকে খুন করেছিলি তার নাম জানিস না? মেরে ফেলেছে? না না স্যার, আমরা ওদের মারতে চাইনি।
ওদের এমন মারধর করা হয়নি যাতে ওরা মরে যায়। যখন আমি তোকে মারবো না বুঝতে পারবি মার কাকে বলে। হ্যাঁ তোরা এমন মেরেছিলি যে ও মরে গেছিল। এমন ভাবে মারেনি স্যার যাতে ওরা মরে যায়। বিশ্বাস করুন আমরা এরকম ভাবে মারিনি। লোহার রড দিয়ে মেরে মারিনি। বল বিশ্বাস করুন স্যার, সত্যি কথা বলছি, আমাদের কাছে কোনো লোহার রড ছিল না। তোর সঙ্গে কে কে ছিল তাদের নাম তাড়াতাড়ি বলে ফেল। দুটো লোক ছিল স্যার, ওরা আমার বন্ধু। একজনের নাম হচ্ছে রঞ্জিত সোলাঙ্কি আর একজনের নাম হচ্ছে শোয়েব শেখ। এই কাজটার জন্য আমাকে রঞ্জিত ডেকেছিল। আরে তোর জন্য সব করতে পারি, বল কি করতে হবে। ভাই আমার একটা বন্ধু আছে, ও আমার কাছ থেকে হেল্প চাইছিল। ওর বৌদিকে একটা সাথে খুব ডিস্টার্ব করে ভাই। ব্যাস ওই হারামিটার একটা ব্যবস্থা করতে হবে। সালা একটু রগরানি দেবো, নিজে নিজেই সব বুঝতে পারবে। ব্যাপারটা বোঝার চেষ্টা কর, একজন মহিলার সম্মানের ব্যাপার ভাই। চল ঠিক আছে, আরো একজন আছে জানিস, তাকেও নিয়ে যাব। অনেক উপকার করলি স্যার। আমি জয়েবকেও আমাদের সঙ্গে নিয়ে নিলাম। তারপর আমরা ওই রাত্রিরে একসঙ্গে দেখা করি স্যার। রঞ্জিত নিজের আরো একজন বন্ধুকে ওখানে এনেছিল। তারপর আমরা চারজনই চলে যাই। 4 নম্বর ছেলেটা কে ছিল? জানি না স্যার, ও তো নিজের মুখ কাপড় দিয়ে ঢেকে রেখেছিল। সুমিত পাঠিয়েছে তো তোদের? হ্যাঁ, কোথায় পাওয়া যাবে সালাকে? চল আমার সাথে, বলছি চলো। দাদা কখন আসবে ও? চলে আসবে এক্ষুনি। ওর সাথে ওর বন্ধুও থাকবে, ওরা বাইকে করে আসবে। আমি যতদূর জানি ওরা এখান দিয়ে যাতায়াত করে। আর হ্যাঁ, সবাই নিজের মুখ ঢেকে নেয়। ওরা চলে এসছে, চল 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 চল। আরে স্টার্ট কর, স্টার্ট কর। আরে ভাই তোকে কি বলবো, সেদিন যা মজা হয়েছিল না, আমি তো ভাবতেই পারিনি। আরে গেছি ওরকম দেখতে পাবো বুঝতে পারিনি। আমি জানতাম না স্যার যে ওরা মারা গেছে। আমরা তো শুধু ওদের মারধর করতে গিয়েছিলাম। কাকে মারতে গিয়েছিলি? কুলজিৎকে না সুরিন্দারকে? আমি ঠিক জানি না স্যার, সে তো ওই লোকগুলো জানে। চিনিস না জানিস না মারতে চলে গেলি? স্যার আমি তো শুধু বন্ধুকে সাহায্য করতে গিয়েছিলাম স্যার। কোথায় তোর বন্ধুরা? রঞ্জিত আর জয়েব, তাড়াতাড়ি বল, না হলে তোকে আজকে পিটিআই মেরে ফেলবো। বলছি স্যার, বলছি। 4 হামলাকারীর মধ্যে একজনকে পুলিশ ধরে ফেলেছিল আর 4 জনের মধ্যে 3 জনকে শনাক্ত করা হয়ে গিয়েছিল, কিন্তু চতুর্থ ব্যক্তি এখনো মুখোশের আড়ালেই ছিল। এই হামলার উদ্দেশ্য ছিল সেই ব্যক্তিটিকে শিক্ষা দেওয়া যে একটি মেয়েকে বিরক্ত করত। কিন্তু কুলজিৎ আর সুরিন্দরের মধ্যে এই আচরণ কার ছিল, এই বিষয়টা এখনো রহস্যময়। জয়েব শেখ কোথায়? ছেড়ে দে, তোকে আর কাজ করতে হবে না। জেলে অনেক থালা বাসন পড়ে আছে। নিয়ে চলো, চল চল। আয়, আরে আমাকে আয়, ধরছেন চল, কেন? চল আমাদের আমি সাথে। কি করেছি? চল বলছি, কথা বলবি না, চল। কিছু চাই স্যার? হ্যাঁ তুই আরে, চল চল, আরে, চল নিয়ে চলো। আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আরে আমি কি করেছি? হ্যাঁ আমি কি করেছি? আরে মনে হচ্ছে সমস্ত বন্ধুদের স্মৃতিশক্তি খুব খারাপ।
8ই আগস্ট 2012-তে জগজিৎ আর জয়েবের সঙ্গে কাকে মারতে বেরিয়েছিলি? কুলজিৎকে না সুরিন্দারকে? চিন্তা করা বন্ধ করে উত্তর দে। যদি আমাদের চেষ্টায় উত্তর দিস তাহলে তোর 206টা হার উত্তর দেবে। পিটিয়ে পিটিয়ে মেরেছিলি না সুরিন্দারকে? ওই হাল তোদেরও করবো আমি। বল। স্যার স্যার আমরা তো সত্যি কাউকে মারিনি স্যার। খুব বন্ধুত্ব তোদের না? তোর বাকি বন্ধুরাও এটাই বলছে। তাহলে তুইও নিশ্চয়ই বলবি যে তোদের সঙ্গে আরো একজন বন্ধু ছিল। হ্যাঁ স্যার। তাহলে নামটা তো বলবি। স্যার স্যার আমি কিচ্ছু জানি না স্যার। স্যার ওই লোকটা তো আমাদেরকে ফ্যাক্টরি বাইরে নিয়েছিল ওকে শিক্ষা দেওয়ার জন্য। আমি কিচ্ছু জানি না স্যার। তোর জন্য লোহার রড আনতে পাঠিয়েছি, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। ততক্ষণ এটা দিয়ে নেট প্র্যাকটিস করি। কি বল? বলছি আমি ভগবানের দিবি বলছি, আমি কিছু জানি না স্যার। আমি তো সুমিতের কথা ওখানে গেছিলাম স্যার। ওই শালাটাকে উচিত শিক্ষা দিতে হবে। যেভাবেই হোক যেখান থেকে পারিস তুই 2-3 খানা ছেড়ে জোগাড়। আরে ভাই কেসটা তো বল। আরে আমার বন্ধুর অপমান করেছে, বৌদির পেছনে লাগছে সালা। আচ্ছা এই ব্যাপার, এরকম সালাদের তো মার খেয়ে মরা উচিত। ভাই তুই চিন্তা করিস না, আমি তোর সঙ্গে আছি। কোথায় যেতে হবে শুধু বল। যখন ও কাজ থেকে বাড়ি ফিরবে না তখন ধরবো, ছাড়া যাবে না শালাটাকে। মালটাকে তো উচিত শিক্ষা দিতেই হবে এবার। গ্রাম রিদারওয়ালা, জেলা শেয়ারোটা, আর ওদের একটা দুধের টেয়ারি আছে স্যার। এর বেশি আমি জানি না স্যার। সুমিত কোথায়? ও তো এখানে নেই, অমৃতসরে গেছে পুজো দিতে। ওর ফোন নাম্বার দিন। ও কি কিছু অন্যায় করেছে? ফোন নাম্বার কি এখানেই দেবেন নাকি থানায় গিয়ে দেবেন? आपके द्वारा डायल किया हुआ नंबर अभी बंद है। সুমিতের ফোন বন্ধ। ওর কোনো ফটো আছে? সুমিত কি আপনার বড় ছেলে? না তো, সুমিত তো আমার একমাত্র ছেলে হয়। যদি ও অন্যায় কিছু করে থাকে তো আমি ওর হয়ে মাপ চাইছি। না আপনার মাফ চাওয়ায় না ওর মাফ চাওয়ায় কিছু হতে পারে। আপনার ছেলে খুন করেছে আর ও তার সাজা পাবেই। স্যার, অমৃতসর পুলিশ সুমিতের ফটো পাঠিয়েছে, খুব তাড়াতাড়ি ধরা পড়বে। রঞ্জিত, জগজিৎ আর জয়েব, এটা তিনজনেই বলছে যে কুলজিৎ আর সুরিন্দারের মধ্যে একজন সুমিতের বৌদির পিছনে লাগতো। এই সুমিতটাকে? স্যার সুমিতের বাবা বলছে ও ওনার একমাত্র ছেলে, ওর কোনো দাদা নেই। তাহলে কার বৌদিকে ডিস্টার্ব করতো? আর কে ডিস্টার্ব করতো, কুলজিৎ না সুরিন্দার? স্যার এমনটা হচ্ছে না তো অন্য কারোর উপর হামলা হতে গিয়ে সুরিন্দারের উপর হামলা হলো? ওই রাতে সুরিন্দারের সঙ্গে শুধু কুলজিৎ ছিল, তাহলে কি টার্গেট কুলজিৎ? স্যার রঞ্জিত, জগজিৎ আর জয়েব ছাড়া আরেকজন ওখানে ছিল যাকে কেউ দেখেনি, যার মুখে কাপড় বাঁধা ছিল। খুব তাড়াতাড়ি মুখোশটা খুলে যাবে, আর এটা তাড়াতাড়ি জানা যাবে যে কে এই রবারির মাস্টার মাইন্ড। আচ্ছা, এরকমটা নয় তো যে খুনি আমাদের সামনে আর আমরা দেখতেই পাচ্ছি না? আমরা বাইরেটা খুঁজে বেড়াচ্ছি আর ঘরের কেউ এই কাণ্ডটা ঘটিয়েছে। কি স্যার, আপনারা ঘুরিয়ে ফিরিয়ে এসে একই প্রশ্ন করছেন, তাও 2 বছর পরে? হ্যাঁ, সত্যি করে বলো তো মনবীর, কুলজিৎ আর নবনীতের মধ্যে কিছু ছিল? ছিল না স্যার। কুলজিৎ কি পিছু নিত, নবনীতকে বিরক্ত করতো, আর এর জন্য ওর নামে তুমি সুপারি দিলে? কি বলছেন স্যার? তুমি কুলজিৎকে শিক্ষা দিতে চেয়েছিলে, কিন্তু হামলাকারীরা ভুল করে তোমার দাদাকে মেরে ফেলে, আর সেই ভুল শুধরানোর জন্য তোমার দাদার দায়িত্ব তুমি নিয়েছো। কুলজিৎ কি ধরনের লোক আমি জানি না স্যার, আর আমি আর আমার দাদা থাকতে
আমার বৌদির দিকে কেউ এইভাবে তাকাবে সেটা সম্ভব ছিল না স্যার। আর এরকম যদি কিছু হতো তাহলে বৌদি নিশ্চয়ই আমাকে বলতো। এক মিনিট স্যার। হ্যালো, অমৃতসর পুলিশ সুমিত পুনিয়াকে ধরে ফেলেছে, ওকে এখানে পাঠাচ্ছে। স্যার, ঠিক আছে মনবীর, কিন্তু আমার কথা মনে আছে তো, যতক্ষণ না কেস সলভ হচ্ছে ইনভেস্টিগেশনও শেষ হয় না। এই কেসটা সলভ করতে 2 বছর লেগে গেল, কিন্তু আর সময় লাগবে না। সুমিত, এই কেসের অনেকগুলো দিক আছে, কিন্তু তুই কোন দিকটা সেটা আমাদেরকে বল। কিন্তু তোর পরে রঞ্জিতের পরে জগজিৎ, আর তারপরে জয়েব। সত্যি বলবো, আমরাও না হাঁপিয়ে উঠেছি। আর তোর মতো লোককে ঠুকলে না আমার কিচ্ছু যায় আসবে না। বল, তোর কি ব্যবস্থা করবো নাকি তুই আসল ছেলেটার নাম আমাদেরকে বলবি? না স্যার, আমি বলবো, কিন্তু কি বলবো? কিন্তু কার বৌদি ছিল আর কে ডিস্টার্ব করতো যে তুই রঞ্জিত আর ওর বন্ধুদের সাহায্যে সুরিন্দার আর কুলজিৎকে পিটিয়েছিলি, আর সুরিন্দারকে তো মেরেই ফেললি। মেরে ফেলেছি? আরে না স্যার, স্যার আমি আমার বন্ধুদের পাঠিয়েছিলাম, কিন্তু শুধু পেটানোর জন্য। তোর বন্ধুরাও তাই বলছে, আর ওরা এটাও বলছে যে ওদের সঙ্গে আরো একজন ছিল, আর আমি ভালো মতোই জানি যে ওই আরেকজনটা তুই। না স্যার, ওটা আমি ছিলাম না স্যার। সত্যি করে বল, না হলে এখান থেকে তুই কোনোদিন যেতেই পারবি না। সত্যি বলছি স্যার। কি ছিল আরেকজন? মনবীর। পুলিশ মনবীরকে সন্দেহ করছিল যে সেই হয়তো এই হামলাটা চালিয়েছে, কিন্তু মনবীর এই বিষয়টা সম্পূর্ণ অস্বীকার করে। কিন্তু সুমিতের বয়ানের পর এই কেসটা জট খুলছিল, আর চতুর্থ মুখোশধারী হয়তো মনবীরই ছিল। সুরিন্দারের খুন কি ভুলবশত হয়েছিল, নাকি এই পুরো জাল সুরিন্দারকে মারার জন্যই রচিত হয়েছিল? কিন্তু এই সবকিছুর পিছনে উদ্দেশ্য কি ছিল? মনবীর আমার বন্ধু স্যার, গ্রামের একটা বিয়েতে দেখা হয়েছিল আর বন্ধুত্ব হয়ে যায়। একদিন আমার সঙ্গে দেখা করতে ডেয়ারিতে এসেছিল, খুব চিন্তিত ছিল, আমার কাছ থেকে সাহায্য চেয়েছিল। আরে এই সামান্য ব্যাপারের জন্য কেন বাংলার পাঁচের মতো মুখ করে আছিস? তোর বৌদি আমার বৌদি, বল কে বৌদির পেছনে লাগছে? তুই আমাকে হেল্প করবি তো ভাই? তুই শুধু মালটার নাম বল একবার। মনবীরের বৌদিকে কেউ বিরক্ত করছিল স্যার, বন্ধু তো, তাই ভাবলাম সাহায্য করি। আমি হরজিতের সাথে কথা বললাম, ও রাজি হয়ে গেল। ও জগজিৎ আর একটা ছেলেকে নিয়ে এলো। হামলার একদিন আগেও আমার সঙ্গে দেখা করতে এসেছিল। শোন ভাই, সব ব্যবস্থা হয়ে গেছে। দারুণ। ওদের বলিস কালকে সন্ধ্যে 7টা সাড়ে 7টার সময় সুভেনপুর মোড়েতে যেন অপেক্ষা করে। ওখান থেকে আমি ওদের নিয়ে যাব। 8টা সাড়ে 8টার সময় ওই শয়তানগুলো সুভেনপুর লিংক রোড ক্রস করে। তুই চিন্তা করিস না, আমি ওদের নিয়ে আসবো। তুই আসিস না, ওরা 3 জন তো, তার সাথে আমিও তো আছি। কিন্তু কেন? তুই আমার বন্ধু হোস ভাই, সেই জন্য তোকে এই সমস্ত থেকে দূরে রাখছি। আর তাছাড়াও তুই আমাকে এতই হেল্প করেছিস। আচ্ছা, তুই ওদেরকে আমার ব্যাপারে বলে দিয়েছিস তো? কেউ তোকে কোনো রকমের কোনো প্রশ্ন করবে না। আমিও তোর ব্যাপারে ওদের কিচ্ছু বলিনি, তোর নামটাও বলিনি। অনেক বড় উপকার করলি ভাই। আমার কাজ শুধু এইটুকু ছিল স্যার। তারপরে ওরা 3 জন মনবীরের সঙ্গে দেখা করে, আর ও যা করতে বলে তাই করে দেয়। তার মানে শুধু মনবীরই জানতো যে হামলা কাকে করতে হবে? হ্যাঁ স্যার। কোথায় যাচ্ছিস রে তুই? বাবা, আমি একটু অমৃতসর যাচ্ছি, একটা দরকারি কাজ আছে, আসছি। হ্যাঁ। কিরে, ছেড়ে দেবো? তোর বন্ধু সুমিত তোর কথা খুব বলছিল, চল ওর সাথে দেখা করে। আরে আমার ছেলে কি করেছে? হে ভগবান, কি হলো? কি 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 করেছো? কোথায় নিয়ে যাচ্ছেন ওকে? বল মনবীর, মাকে বল তুই তোর দাদাকে খুন করেছিস। নিয়ে চলো। আরে
স্যার শুনুন, একবার শুনুন না, স্যার শুনুন। করেনি। 2 বছর পর ফাইনালি এই কেসটা সলভ হতে চলেছিল। রাইভালরি আর শত্রুতার অ্যাঙ্গেল পুলিশ বাইরে খুঁজছিল, অথচ সেটা ঘরেই উপস্থিত। এক ভাই রাগে আর অভিমানে চুপ হয়ে গিয়েছিল, আর অন্য ভাই নিজের দোষ ধরা পড়ার পর নিজের কাজের জন্য লজ্জিত হওয়ার বদলে অপমানিত বোধ করলো। যেরকমটা তুই ভেবেছিলি সেরকম সব অপরাধীই ভাবে সে কোনোদিন ধরাই পড়বে না। মানলাম যে 2 বছর পেরিয়ে গেছে, কিন্তু শেষ অবধি তুই ধরা পড়লি। এবার তুই বল, সুরিন্দরকে কেন তুই মারলি? বেটা অনেক কথা শুনিয়েছিল আমাকে, খুব রাগ হয়েছিল আমার। একজনের সামনে আমাকে অপমান করেছিল। তার সামনে? বৌদিকে আমার আগে থেকেই পছন্দ ছিল। যেদিন ওকে প্রথমবার দেখেছিলাম, দাদার সাথে যেদিন ওকে প্রথমবার দেখতে গিয়েছিলাম, আমার ওকে পছন্দ হয়েছিল, কিন্তু আমি কিছু বলতে পারিনি। সুরিন্দর আমার থেকে বড় ছিল, ইনকাম করত, বিয়েটাও আগে বড়দেরই হয়, কিন্তু আমি বৌদিকে ভুলতে পারিনি। একদিন আমি সাহস করে বৌদিকে তোমাকে না খুব সুন্দর দেখতে, বিশ্বাস করবে কিনা জানি না, আমি কিন্তু জানি তুমি আমাকে খুব পছন্দ করো। করো তাই না? হ্যাঁ কি না? হ্যাঁও বলছো না, নাও বলছো না, তাহলে আমি কি বুঝবো? কি বলবো স্যার, দুজনেই ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছিলাম। ভালোবাসা আরো গাঢ় হচ্ছিল, কাছে আসার জন্য সুযোগ খুঁজতাম। কিছুদিন সবকিছু ঠিকঠাকই ছিল, আমাদের সম্পর্ক আরো গভীরে চলে গিয়েছিল। একে অন্যকে না দেখলে থাকতে পারতাম না। কিন্তু কপাল খারাপ ছিল স্যার, দাদা সেদিন তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। আমি দরজায় ছিটকিনি আটকাতে ভুলে গিয়েছিলাম। বাড়িতে আর কেউ ছিল না, মা আর বাবা সিমরানকে নিয়ে বাইরে ঘুরতে গিয়েছিল। দাদা আমাদের উপর অনেক রাগ করেছিল, আমাকে আর বৌদিকে অনেক বাজে বাজে কথা বলেছিল। খুব খারাপ কথা ছিল স্যার, আমরা সেদিন একটা কথাও বলতে পারিনি। সেদিনই বৌদি আমাকে ছেড়ে চলে যায়, হয়তো ভয় পেয়ে গিয়েছিল। আমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাইছিল না, আমার থেকে দূরে থাকতো, এমনকি আমার পাশ দিয়ে যেতেও না। সেদিন থেকে আমার দাদার উপর খুব রাগ হতে শুরু করে। ও আমাকে বৌদির সামনে প্রচুর অপমান করেছিল। তোমার কাছে এরকম আশা করিনি, তুমি আমার সঙ্গে এরকম করতে পারলে? তোমার লজ্জা হওয়া উচিত, লজ্জা। কত নিচে নেমে গেছিস তুই? তোকে তো ভাই বলতে আমার লজ্জা করে, তোর লজ্জা বলতে কিছু নেই? বাবা জানতে পারলে না তোর পিঠের চামড়া তুলে দেবে। দাদা চুপ, একদম চুপ। অপদার্থ দুবেলা আমার জন্যই তোর মুখে ভাত জোটে, না হলে না খেয়ে মরতিস। কত নোংরা চিন্তা তোর, হ্যাঁ? বিবেক বলে তো কিচ্ছু নেই। একবারও ভেবেছিলি যে এটা তোর বৌদি? আর তুমি তুমি কিরকম মেয়ে, হ্যাঁ? এরকম মেয়েকে না ডিভোর্স দেওয়া উচিত। জানাবো আমি সবাইকে, বলবো তোমার মা বাবাকে এই নোংরামির ব্যাপারে। যখন ঘর শত্রুই বিভীষণ, তখন আর কি করব? কাউকে কিচ্ছু বলার নেই। কিন্তু মনে রেখো তোমরা, যদি আবার কখনো এরকম জিনিস দেখি, পুরো গ্রামের সামনে আর কোনোদিনও তোমরা মুখ দেখাতে পারবে না। আমার আর কিছু যায় আসে না। সবসময় নিজেকে ছোট বলে মনে হতো,
আমার ভালোবাসা আমার থেকে হারিয়ে গিয়েছিল। দাদা আমাকে কিছু বলতো না, কিন্তু ও সবসময় যেভাবে আমার দিকে তাকাতো আমাকে হীন প্রমাণিত করত। ওর জন্য আমি তিলে তিলে শেষ হয়ে যাচ্ছিলাম। তোর কি মনে হলো নিজের দাদাকে মেরে তুই তার স্ত্রীকে পেয়ে যাবি? তোর সম্মান তুই নিজে ফিরে পাবি? তবে যাই বলিস না কেন, এটা একদম পরিষ্কার যে ভুলটা তোরই। তোর দাদার কাছে তোর ক্ষমা চাওয়া উচিত ছিল। আর এখানে অপমানের কথা কেন আসছে? অপমান তো তুই করেছিলি দাদা ভাইয়ের সম্পর্কের, কিন্তু তাও চুপ করে গেছিল। এটাও মেনে নেওয়ার পরেও তুই ওকে খুন করে ফেললি। মা, কাকা বাবাকে কেন মারলো? বলো না মা, কেন মারলো? বলো, কেন মারলো বাবাকে? কেন মারলো মা? মনবীর, সুমিত, জগজিৎ, রঞ্জিত আর জুবেনকে আইপিসির 302 ধারা অনুযায়ী হত্যার জন্য, 390 ধারা অনুযায়ী রবারির জন্য আর 34 নম্বর ধারা অনুযায়ী একই মানসিকতা নিয়ে অনেকে মিলে একই অপরাধ করার জন্য গ্রেফতার করা হয়েছে। কুলজিতের থেকে ছিনতাই করা মোবাইল ফোন পুলিশ জগজিতের বাড়ি থেকে উদ্ধার করে। 2 বছর, শেষমেশ 2 বছর পর এই কেসটা সলভ করা গেল। আর আরো একবার এই সত্যিটা প্রমাণিত হলো যে ক্রাইম নেভার পেজ। সুরিন্দরের মা বাবা মনবীর আর নবনীতের এই অবৈধ সম্পর্ক সম্পর্কে কিছুই জানতেন না, আর না জানতেন মনবীরের দ্বারা রচিত সুরিন্দরকে হত্যা করার ষড়যন্ত্রের বিষয়ে। দুটো বিষয়ই তাদের জন্য খুবই শকিং ছিল। প্রথমবার ধরা পড়ার পরই নবনীত নিজের ভুল বুঝতে পেরেছিল, আর সে মনবীরের সঙ্গে নিজের সব সম্পর্ক ভেঙে দিয়েছিল। নবনীতের নিজের ভুলের জন্য অনুশোচনাও ছিল। সুরিন্দরের মা বাবাও নবনীতকে কোনো রকম দোষ না দিয়ে পুরনো বিষয়ের উপর ধামাচাপা দেওয়াটাকেই ভালো মনে করেছেন। নবনীত পুরনো ভুলগুলোকে ভুলে যাওয়ার চেষ্টা করছিল। আইনত সে তো অপরাধী ছিল না, কিন্তু অনুশোচনা সবসময় তাকে তাড়া করত। কারণ মনবীর যা করেছে কোথাও না কোথাও সেও তার জন্য দায়ী। হ্যাঁ, এটা সত্যি যে প্রত্যেক মানুষের নিজস্ব আকাঙ্ক্ষা আছে, নিজের পছন্দ আছে, আর নিজের ইচ্ছা আর আকাঙ্ক্ষাকে সম্পূর্ণ করার জন্য প্রত্যেক মানুষের অধিকারও আছে। কিন্তু নিজের আকাঙ্ক্ষাকে সম্পূর্ণ করার জন্য অন্য কারো প্রাণ নিয়ে নেওয়া, এই অধিকারটা কোনো মানুষের নেই। সম্পর্ক যদি সুখ না দেয় তার থেকে আপনি বেরিয়ে আসতে পারেন, বেরিয়ে এসে আপনি একটা নতুন সম্পর্ক তৈরি করতে পারেন। কিন্তু সম্পর্কের বলি চড়িয়ে অপরাধের রাস্তায় হেঁটে হতাশা আর শাস্তি ছাড়া কিছুই পাওয়া যাবে না। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতে আরো একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন, যদি নিজের ভুলটাকে না মেনে আপনি এড়িয়ে যান তাহলে সেটা আপনার স্বভাব হয়ে দাঁড়াবে। সঠিক সময়, সঠিক পদক্ষেপ, সতর্ক থাকুন। জয় হিন্দ।